নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে ট্রেন। তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। হামে আরও ৮ শিশুর মৃত্যু, ক্যাম্পেইনে বাদ পড়াদের আনা হচ্ছে টিকার আওতায়। বিপুল প্রাণহানি সরকার ও অধিদপ্তরের জন্য লজ্জার। এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণের তদন্ত হবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দগ্ধ ১২ জনের সর্বোচ্চ সেবার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। উজানের ঢলে ফের বিপাকে হাওরের চাষি, কোথাও কোথাও জলাবদ্ধতায় দুর্ভোগ। ১ ঘন্টা ২ ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্মাণ হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এজন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি জানান, এই ব্যারেজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্যে প্রাণ ফেরাবে। ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরির পর সেই দাবি আরও জোরালো হয়, যার প্রেক্ষিতে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ। ক্ষমতায় আসার ৩ মাসের মাথায় সেই অঙ্গীকার পূরণে যুগান্তকারী প্রকল্প অনুমোদন করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে হতে যাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে একটা 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনার সাতবাড়িয়ার মধ্যে। এতে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের ২৪টি জেলা। একই সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল কানেক্টিভিটি বাড়বে উত্তরাঞ্চলের। চলতি বছর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হলেও ব্যারেজ নির্মাণ শেষ হবে ২০৩৩ সালে। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হয় ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনার কিছু নেই। বৃষ্টির পানি, বন্যার পানি সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং ৫৪টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, ৫৪টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলো জায়গা আছে, সেখানে এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। তবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। ৩০ বছরের যে চুক্তিটা সম্পূর্ণ এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। এছাড়া এদিন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গে ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৮ শিশুর।
এর মধ্যে সিলেটে 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 31 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন। মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মারা গেছে 2 শিশু। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে প্রাণ গেছে আরও 1 শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। হাম ও উপসর্গে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। বলেছেন, সময়মতো টিকা না নেওয়ার পাশাপাশি মা শিশুর অপুষ্টিতেও বেড়েছে প্রাণহানি। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা কার্যক্রমে গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্চের মধ্যভাগ থেকে হামের প্রকোপ শুরু হয় দেশে। রাজশাহী অঞ্চলে 8 শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেন সবাই। এ পর্যন্ত মোট প্রাণহানি 432। যদিও প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে। 2020 সালের ডিসেম্বরের পর দীর্ঘ 5.5 বছর টিকাদান কর্মসূচি ছিল না, যেখানে 4 বছর পর পর এটি পরিচালনার কথা। বিগত 2 সরকারের টিকা সংগ্রহ, টিকাদান এবং ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইন ব্যর্থতায় দেখা দিয়েছে সংকট। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000 শিশু, কিন্তু টার্গেটের তুলনায় অনেক বেশি শিশুকে আনা গেছে টিকাদানের আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর বক্তব্য, পরিস্থিতি এখনও অপরিবর্তিত। হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুপুরে হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। তাতে মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন সংকট নেই। সার্বিকভাবে মৃত্যুটা মোটামুটি একটা ফ্ল্যাট অবস্থায় আছে। হ্যাঁ, মানে সংক্রমণটা আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আমরা ডিক্লাইন দেখব এই সংক্রমণে। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে, হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। অসুস্থ শিশুদের বেশিরভাগের বয়স 5 বছরের নিচে। 9 মাস থেকে হামে টিকা দেওয়া হয়, কিন্তু এবার 6 মাসের শিশু হামে আক্রান্ত হচ্ছে, যার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এটা আমাদেরকে একটু গভীরভাবে দেখতে হবে। ম্যাটারনাল ম্যালনিউট্রিশন একটা বড় কারণ আপনার মিজলস হওয়ার জন্য। আর একটা এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। One program in 2024 and in 2025 they failed to continue the vitamin A program to the babies for 2 times, the first quarter and the last quarter. We have started from our stock and we are collecting more stock to continue the vitamin A program. হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ। আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবাইকে সারিয়ে তুলতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা সেবা। সমবেত মানুষের যে স্থান কিছুক্ষণ আগেও ছিল কোলাহলপূর্ণ, হঠাৎ বিস্ফোরণের পর নিশ্চুপ লণ্ডভণ্ড চারপাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের কর্মচারীরা জানায়, ক্যান্টিনে মধ্যভোজ সারছিলেন তারা। ঠিক সেই সময়ে এই বিস্ফোরণ। মুহূর্তে আগুনে ঝলসে যায় 12 জন। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে অনেকেই ঝাঁপ দেন পাশের একটি সুইমিং পুলে। 12:30টার দিকে শুনছি খাওয়া দাওয়া চলতেছে এখন লাঞ্চের। ওখানে সময় শুনছি পাশে পাওয়ার প্ল্যান্টে গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে, 10-12 জন। 4 জন দগ্ধ আর 9 জনের মতো ভালো আছে। এটি চিকিৎসা করলে ভালো হইব, কিন্তু 4 জন টিকার বড় কঠিন। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। আমরা ধারণা করতেছি চুলা বন্ধ পুরোপুরি করা হয় নাই, বাট আগুন নিভে গেছিল, গ্যাস অন ছিল, যে কারণে গ্যাস বের হয়ে রান্নাঘর এবং ডাইনিং রুম ভর্তি হয়ে ছিল। পরবর্তী বিষয়ে তারা আরো যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে।
আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখব। গত 1 মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 350 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে। এসব দুর্ঘটনা তদন্তের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেনের মা মরহুমা জেবুন্নেসার দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদ আসর রাজধানীর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 6 মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জেবুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল 83 বছর। 2025 সালের 15 নভেম্বর অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকতা পেশায় দীর্ঘকাল অতিবাহিত করেন তিনি। কোরবানির গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ঢাকায় 62 থেকে 67 টাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা ও বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া সংরক্ষণে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোতেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ওয়েট ব্লু চামড়া রফতানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। চামড়া পাচার রোধে সতর্ক থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে তা দেখতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে এক সেমিনারে তিনি বলেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে টাকা হাতিয়ে নিয়েছিল। বর্তমানে বিভিন্ন কার্ডের মাধ্যমে কৃষকদের প্রকৃত সুবিধা নিশ্চিত হচ্ছে না। সরকার যদি দ্রুত কৃষকের বসতভিটা ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে তাদের লাল কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দেন পাটোয়ারি। এ সময় তিনি ইউনিয়ন ভিত্তিক গুদামঘর চালু এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দিনভর ভ্যাপসা গরমের পর ভারী বৃষ্টি রাজধানীতে। বুধবার বিকেলে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম কমে আসায় স্বস্তি প্রকাশ করে রাজধানীবাসী। তবে হঠাৎ এমন বৃষ্টিতে বেকায়দায় পড়েন অফিস ফেরত মানুষ। ছাতা ছাড়াই ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার সকালেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির কথা জানায় তারা। বৃষ্টি আসলে উপভোগ করতেছি, ভালো লাগতেছে, এই জন্যই বৃষ্টিতে ভিজতে পারলাম। সকালবেলা থেকে প্রচুর গরম, তো এর মাঝে বৃষ্টি হওয়াটা অনেকটা যেমন সবার জন্য ভালো, অনেকের জন্যই এটা ক্ষতিকর হয়ে গেছে। ভার্সিটি থেকে আসতেছিলাম তো পুরো ভিজে গেছি গাড়ির ভিতরেও। সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও থেমে থেমে। এরই মধ্যে পাহাড়ি ঢলে ময়মনসিংহের একটি এলাকা প্লাবিত হবার খবর মিলেছে। আগামী কয়েকদিনও উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা চোখ রাঙাচ্ছে উত্তরের তিস্তা অববাহিকা আর নেত্রকোনা সিলেটের নিম্নাঞ্চলের মানুষকে। কারো পাহাড় থেকে প্রচণ্ড বেগে নামছে ঢলের পানি। প্লাবিত হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা এলাকা। ভোরাঘাট নদীর পানি দ্রুত বেড়ে প্লাবিত হতে শুরু করেছে আশেপাশের এলাকা। ভেঙেছে গ্রামীণ সড়ক। কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি, ফলন নষ্টের শঙ্কায় তারা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতাল পাড়া, আদর্শ পৌর বাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা। চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। বৃষ্টিতে জলবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও, তলিয়ে যায় বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। বৃষ্টির পানি জমিয়া এখন গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে। এই হলো পরিস্থিতি। ড্রেন পরিষ্কার না করার কারণে, ড্রেন ভর্তি হওয়ার কারণে পানি দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এদিকে, প্রত্যেক বছরে এরকম জলবদ্ধতা হয়। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ময়মনসিংহের হালুয়াঘাটের শাশুড়িকে হত্যা দায়ে জামাতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে করা হয়েছে 30,000 টাকা জরিমানা। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় 2021 সালে 6 অক্টোবর পারিবারিক কলহের জেরে স্ত্রী ইতি রানীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সুজিত। পাশের রুমে থাকা শাশুড়িকেও তিনি এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জ্যোৎস্না রানী মারা যান। এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও নিরাপত্তা দানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন, পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা। এ সময় একাত্ম প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা গেল রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব সহ স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিক্ষোভ করে হলের বাইরে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, গেল 2 মাস ধরে হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী পানিবাহিত নানা রোগে আক্রান্ত হলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। একই ধরনের অভিযোগ তুলেছেন হল সংসদের বিরুদ্ধে। বিক্ষোভ শেষে স্বাস্থ্য, শিক্ষা ও খাবার ইস্যুতে কি ব্যবস্থা নিয়েছে তা প্রকাশ, অসুস্থ যারা হয়েছেন তাদের চিকিৎসায় ব্যবস্থা এবং হলে মত প্রকাশ সহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা হল প্রশাসনকে বিগত এপ্রিল মাসের শেষের দিকে জেনারেল মিটিং এ এই প্রশ্নও করেছিলাম, মৈত্রী হলের গণরুমে যেই মেয়েরা থাকে তাদের কাছ থেকে হিসাব বহির্ভূতভাবে 2000 করে টাকা নেওয়া হয়। আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আপনাদের প্রভোস্ট করে কি? ডেইলি আপনাদের এখান থেকে এতগুলো মেয়ে আসতেছে, রাত নাই বিরাত নাই, যে কোনো সময় এখানে আসতেছে, আপনাদের প্রভোস্ট করে কি? আপনাদের পানির কোনো টেস্ট করাচ্ছে না, কোনো কিছু করতেছে না, রিপোর্ট দিচ্ছে না। আমাদের অসুস্থতার জন্য আমরা প্রত্যেক পরীক্ষার আগে, প্রত্যেক ভর্তির আগে আমরা স্বাস্থ্য খাতে আমরা টাকা দিয়ে থাকি, তাহলে এই টাকাগুলো কোথায় যায়? সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে একটি গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। পরবর্তীতে এই সফরের কথা স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই বৈঠকের মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে হয়েছে যুগান্তকারী অগ্রগতি। যদিও এই বৈঠকের বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান যে আবুধাবিতে তাদের বিশ্বখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণের সরঞ্জাম ও প্রয়োজনীয় কর্মী পাঠিয়েছে তেল আবিব। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।